স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছে অন্তর্বর্তী সরকার, সবার কণ্ঠে নতুন দেশ গড়ার অঙ্গীকার। সারা বিশ্ব অবাক হয়ে বলছে সাবাস বাংলাদেশের ছাত্র জনতা, জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ নিল অন্তর্বর্তী সরকারের 13 উপদেষ্টা, পাঠ করান রাষ্ট্রপতি, রাষ্ট্র সংস্কারের দৃঢ় সংকল্প। স্বৈরশাসক হাসিনার অবসানে রচিত হয় নতুন স্বপ্নের প্রেক্ষাপট। দীর্ঘ সংগ্রাম আর রক্তের বিনিময়ে দ্বিতীয়বার স্বাধীন হয় বাংলাদেশ। আইজিপি নির্দেশে থানায় ফিরছেন পুলিশ সদস্যরা, কর্মস্থলে যোগ দিয়েছেন অনেকেই। নিরাপত্তা নিয়ে এখনো শঙ্কা। এবং নতুন করে আলোচনায় আয়নাঘর, ডিজিএফআই কার্যালয়ের সামনে ছবি হাতে অপেক্ষায় শত শত মানুষ, স্বজনের আহাজারি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এবারে বিস্তারিত সংবাদ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন যাত্রা শুরু করেছে দেশ, এমন প্রত্যাশা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথের পর জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে তিনি আরও বলেন, সারা বিশ্ব অবাক হয়ে বলছে সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। বিস্তারিত থাকছে কায়েস রাহাতের প্রতিবেদনে। সরকারের দায়িত্ব গ্রহণ করার মাত্র কিছুক্ষণ পরেই আমি আপনাদের কাছে দুটো কথা বলতে এসেছি। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথের পরপরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতা সহ মুক্ত মানুষের ভাষণে ডক্টর ইউনূস বলেন, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন যাত্রা শুরু করবে দেশ। দেশ গঠনে সকলকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকের নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি। ভাষণে তিনি ব্যক্ত করেন মানবাধিকার, সুষ্ঠু বিচার ব্যবস্থা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনের প্রত্যয়। কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ। দর্শক, কিছুক্ষণ আগে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আমরা আবারও সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, এতক্ষণ আমরা জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে ছিলাম। শপথ নিল অন্তর্বর্তী সরকার। 17 সদস্যের এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও শপথ নিয়েছেন 13 উপদেষ্টা। ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেনি বাকি 3 জন। আরও জানাচ্ছেন আহাদ চৌধুরী। স্বৈরাচার সরকারের পতনের পর শপথ নিল অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার রাত 9টার পর বঙ্গভবনে শপথ নেয় নতুন সরকার। শুরুতেই শপথ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে শপথ বইতে সই করেন তিনি। এরপর শপথ গ্রহণ করেন 13 উপদেষ্টা। তারা হলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, আদিলুর রহমান খান, তৌহিদ হোসেন, ডক্টর আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, ফরিদা আক্তার, আফম খালিদ হাসান, হাসান আরিফ, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাওয়াত হোসেন, শারমিন মুর্শিদ, নূরজাহান বেগম, মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শপথের পর তারাও শপথ বইয়ে স্বাক্ষর করেন। ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি 3 উপদেষ্টা। তারা হলেন বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা এবং ফারুক ইজ আজম। বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতারা। 3 বাহিনীর প্রধানসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। এর আগে দুপুরে দেশে পা রেখে আন্দোলনকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক ইউনূস। ছাত্ররাই দেশে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূস। বলেন, শিক্ষার্থীরাই পারবে দেশকে মনের মতো করে সাজাতে। সবাইকে আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সময় এখন দ্বিধা দ্বন্দ্ব ভুলে সবাইকে সঙ্গী করে এগিয়ে যাওয়ার। হাবিবুর রহমান অভিদ সহযোগিতা আরও জানাচ্ছেন মাজহারুল ইসলাম। আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাইদের ছবি বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের নাম মুখে আসতেই কণ্ঠ ভারী হয়ে আসে প্রফেসর ইউনূসের। কেউ ভুলতে পারবে না।
তরুণ প্রজন্মের অনুরোধে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে দেশে ফেরেন তিনি। দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানায় এই প্রজন্মের অগ্রনায়করা। সঙ্গে ছিলেন 3 বাহিনী প্রধান সহ রাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো নোবেলজয়ী ব্যক্তিত্ব রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিচ্ছেন। বিষয়টিকে গুরুত্ব দেয় আন্তর্জাতিক গণমাধ্যমও। বিমানবন্দরে পৌঁছানো মাত্রই একই সঙ্গে লাইভ সম্প্রচার করে আল জাজিরা, বিবিসি ও CNN। মাতৃভূমিতে পা রেখে আন্দোলনকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক ইউনূস। বলেন, যারা পুনরায় স্বাধীনতা এনে দিল তারাই পারবে দেশটাকে নতুন করে সাজাতে। এবং আজকের তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে। এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। ছাত্রদের আন্দোলনে নতুন করে শক্তি পেল বাক স্বাধীনতা। দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাইকে সঙ্গে নিয়ে চলার আহ্বান ছিল তার কণ্ঠে। এটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি। একটা বড় সারা বাংলাদেশ একটা বড় পরিবার। এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব যা কিছু আছে সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। প্রথম কাজ হবে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, আর এই কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনূসের। আইন শৃঙ্খলাটা এখন আমাদের প্রথম কাজ। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সরকারের রোষানলে আদালতের বারান্দায় ঘুরতে থাকা ব্যক্তি এখন দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। রক্তক্ষয়ী কোটা আন্দোলন ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় স্বৈরাচার হাসিনা সরকারের। এরপর দেশ সংস্কারের ডাক পান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতাদের ডাকে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকারের। আরও জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। এবার রাষ্ট্র সংস্কারের পালা। তাই রাষ্ট্র পরিচালনার জন্য ছাত্র জনতা বেছে নিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। 1940 সালের 28 জুন চট্টগ্রাম হাটহাজারী বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর ইউনূস। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শেষ করেন পড়াশোনা। এরপর শুরু করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা। 1965 সালে যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ লাভ করেন তিনি। 1971 সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে PhD ডিগ্রি অর্জন করেন। 1969 থেকে 1972 সাল পর্যন্ত ইউনূস মাফ্রিসবোরোতে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন। এরপর 1971 সালে মুক্তিযুদ্ধের সময় একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন তিনি। যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন সংগ্রহে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার প্রতিষ্ঠাও করেন তিনি। মুক্তিযুদ্ধের পরে ফিরে আসেন দেশে। নুরুল ইসলামের নেতৃত্বে সরকারের পরিকল্পনা কমিশনে নিযুক্ত হন ডক্টর ইউনূস। 1976 সালের কথা। গ্রামে গ্রামে ঘুরতেন দরিদ্র মানুষের জন্য কিছু করার জন্য। শুরু করেন নবযুগ তেভাগা খামার। আর স্লোগান ছিল, জমিদার সে পাবে 1 ভাগ, আর যে বীজ সার দেবে সে পাবে 1 ভাগ, আর যে পানি দিবে সে পাবে 1 ভাগ। 1983 সালের অক্টোবরে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক। দরিদ্র আর পিছিয়ে পড়া মানুষের জন্য চালু করেন ক্ষুদ্র ঋণ কার্যক্রম, যার মধ্যে থাকে গৃহঋণ, মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প। 2006 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠা ও ক্ষুদ্র ঋণ ধারণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ডক্টর ইউনূস। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে -2 ফর্মুলায় চেয়েছিলেন দল গঠন করতে, যা তার জন্য পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায়। আওয়ামী লীগ সরকার গঠনের পর তাকে গ্রামীণ ব্যাংকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বিভিন্ন পক্ষকে ব্যবহার করে দেওয়া হয় মামলা, দেওয়া হয় সাজাও। 2024 সালে হাসিনা সরকার পতনের পর সাজা থেকে মুক্তি দেওয়া হয় ডক্টর ইউনূসকে। সেই সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান করে দায়িত্ব দেওয়া হয় শান্তিতে এই নোবেল জয়ীকে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। দাবি ওঠে রাষ্ট্র সংস্কারের। আন্দোলনে উত্তাল হয় দেশ, থমকে যায় রাষ্ট্র ব্যবস্থা। আন্দোলন দমাতে দমন-পীড়ন চালায় সরকার। মৃত্যুর মিছিলের সংখ্যা ভারীও হয়। তবুও নাছোড়বান্দা সরকার দেয়া হয় কারফিউ, চালানো হয় ব্লক রেড। তবুও থামেনি ছাত্র জনতার আন্দোলন। গণ অভ্যুত্থানে পরাজয় বরণ করে দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয় স্বৈরাচারী শেখ হাসিনা। কোটা সংস্কার থেকে সরকার পতনের ডাক আর অবশেষে স্বৈরাচারী সরকারের পতন নিয়ে এই দীর্ঘ যাত্রার বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ।
রাষ্ট্রের সংস্কার দরকার, তাই রাজপথে শিক্ষার্থীরা যার শুরু কোটা সংস্কারের দাবি। এ নিয়ে মানববন্ধন থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি দিয়ে সরকারের কাছে দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আদালতের রায় নয়, দরকার নির্বাহী আদেশ। এর পক্ষে একাট্ট দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবার সড়ক অবরোধ, দাবি মানার। জনদুর্ভোগ থাকলেও দাবির পক্ষে সাধারণ মানুষ। তবে টনক নড়েনি সরকারের নানা মহল থেকে আসতে থাকে নানা বিরূপ মন্তব্য। যৌক্তিক দাবি আমলে নেননি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনিও দায় চাপাচ্ছিলেন বিরোধী দলের উপর। কোর্টে গেলেন না, যে প্রবলেমটা কোর্টে, সেখানে না গিয়ে যদি রাস্তায় আমরা ব্যারিকেড করি। তথাকথিত বাংলা ব্লকে নামে কর্মসূচি দিয়ে, তবে তাতে পিছপা হয়নি শিক্ষার্থীরা। আন্দোলনে দানা বাঁধতে শুরু করেছে পুরো দেশে। আন্দোলন দমনে ব্যবহার করা হয় ছাত্রলীগকে। তাদের হামলায় আহত হয় অনেক ছাত্রছাত্রী। দাবি আদায় আসে বাংলা ব্লকেট। এতে থমকে যায় বাংলাদেশ, আরও উত্তাল হয়ে ওঠে রাজপথ। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের দাবি না মেনে উল্টো দেওয়া হয় রাজাকার অপবাদ। মধ্যরাতে হলে হলে স্লোগান ওঠে, কে রাজাকার কে রাজাকার। প্রতিবাদের আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণও শিক্ষার্থীদের এক প্রকার হুমকি দেন স্বৈরশাসক শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করে সরকার। সংঘর্ষবাদে পুলিশ আর আন্দোলনকারীদের সাথে। রংপুরে পুলিশের গুলিতে নিহত হয় আবু সাইদ। তীব্র সমালোচনায় মেতে ওঠে পুরো দেশ। ছাত্রদের সঙ্গে যুক্ত হয় সাধারণ জনতা। বাড়তে থাকে আহত আর নিহতের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে অনির্দিষ্টকালে কারফিউ জারি করে সরকার। বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। হল থেকে জোর করে বের করে দেওয়া হয় শিক্ষার্থীদের। এরপরও দমেনি শিক্ষার্থীরা। রক্তাক্ত আন্দোলনের মুখে অনেকটা কৌশলী হয় সরকার। বিচার বিভাগের মাধ্যমেই কোটা সংস্কারের পক্ষে, তারপরও রাজপথে অনড় ছাত্র জনতা। আগামী 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। ধীরে ধীরে শিথিল করা হয় কারফিউ। আড়ালে শুরু হয় ক্র্যাকডাউন। সব এলাকায় শুরু হয় ব্লক রেড। চলে গণগ্রেপ্তার। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। জোর করে তুলে নেওয়া হয় কোটা আন্দোলনের সমন্বয়কদের। দাবি আদায়ে মার্চ ফর জাস্টিস কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় শোক। বিপরীতে কর্মসূচি দেয় শিক্ষার্থীরাও। বাড়ানো হয় নির্বিচারে দমনপীড়ন। বাড়তে থাকে মৃতের সংখ্যা। চেষ্টা হয় গণমাধ্যমের কণ্ঠরোধের। সব মিলিয়ে ঘোষণা আসে সরকার পতনের এক দফার। জোটবাদে সর্বস্তরের জনগণ। পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় আবারও দেওয়া হয় অনির্দিষ্টকালে কারফিউ। এবার ভাঙা হবে কারফিউ। বিভিন্ন প্রবেশ পথে বাধা দেওয়া হয় ঢাকায় প্রবেশে। তবুও ব্যারিকেড ভেঙে দলে দলে ঢাকায় ঢোকে জনতা। আর এতেই আসে মাহেন্দ্রক্ষণ। ঘোষণা আসে 5 আগস্ট দুপুরে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন সেনাবাহিনী প্রধান। ক্ষণে ক্ষণে রং বদলানো পরিস্থিতিতে তিনি ঘোষণা দেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। এতে উল্লাসে ফেটে পড়ে সারা দেশ। উচ্ছ্বাসে ভাসে ছাত্র জনতা। দীর্ঘ সংগ্রাম আর রক্তের বিনিময়ে আসে কাঙ্ক্ষিত বিজয়। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।